সম্মতিতে যদি প্রাপ্তবয়স্ক কোনো নারীকে কোনো পুরুষ যৌন সহবাস করে দৈহিক মিলন ঘটে, তাহলে কিন্তু সেটাকে দর্শনের সংজ্ঞায় ফেলা যাবে না। আমি ফরহাদউদ্দিন আহমেদ বিয়া, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর জীবনযাপনের সময় অতিবাহিত করছেন। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের দেশে ইভেন পার্শ্ববর্তী দেশ থেকে আরম্ভ করে উন্নত দেশগুলোতেও কিন্তু এরকম একটা টেন্ডেন্সি রয়েছে যে বিয়ের প্রলোভন দেখিয়ে কেউ যদি যৌন সহবাস অথবা সেক্সুয়াল ইন্টারকোর্স অথবা তাদের মাঝে যৌন সম্পর্ক স্থাপন করে, দৈহিক সম্পর্ক স্থাপন করে, ছেলে অথবা মেয়ে, প্রাপ্তবয়স্ক যদি ছেলে মেয়ে যদি তাদের মাঝে সম্পর্ক স্থাপন করে, তাহলে পরবর্তীতে যদি তাদের মাঝে কোনো রকম মিসআন্ডারস্ট্যান্ডিং বা মনোমালিন্য, তাদের মাঝে যদি বোঝাপড়ার ঘাটতি থাকে, কেউ কাউকে বিয়ে করতে চাচ্ছে না, বা পরবর্তীতে যদি অন্য কোনো নারীতে আসক্ত হয়ে যায় কেউ, অন্য কোনো পুরুষে যদি আসক্ত হয়ে যায় কেউ, অথবা পারিবারিক বাধা বিপত্তি অন্য যে কোনো কারণেই হোক না কেন, যদি তাদের মাঝে ভুল বোঝাবুঝির ব্যত্যয় ঘটে, তাহলে যেটা দেখা যায় যে একটা ধর্ষণের মামলা চলে আসে। ধর্ষণের মামলা আদালতে অথবা থানায় দায়ের করা হয়। এই মামলাগুলো যদিও আদালত বা থানা আমলে নিচ্ছে, এগুলার কনসিকুয়েন্স আসলে ভালো নয়। অর্থাৎ ধর্ষণ কি, এই জিনিসটা আমাদেরকে আগে বুঝতে হবে। ধর্ষণের সংজ্ঞায় যে বিষয়টা আছে সেই বিষয়টা কিন্তু স্বেচ্ছায় এবং সম্মতিতে যদি প্রাপ্তবয়স্ক কোনো নারীকে কোনো পুরুষ যৌন সহবাস করে দৈহিক মিলন ঘটে, তাহলে কিন্তু সেটাকে ধর্ষণের সংজ্ঞায় ফেলা যাবে না। প্রাপ্তবয়স্ক না হলে, অপ্রাপ্তবয়স্ক হলে সম্মতি থাকুক অথবা না থাকুক, কেউ যদি দৈহিক মিলনে লিপ্ত হয় তাহলে সেটা হবে ধর্ষণ। আর প্রাপ্তবয়স্ক হলেও যদি প্রাণনাশের ভয় থাকে, অর্থাৎ মৃত্যুর ভয় যেখানে বিদ্যমান, মরণের ঝুঁকি যদি থাকে, অর্থাৎ তাকে মেরে ফেলার হুমকি দিয়ে অস্ত্রের মুখে অথবা যে কোনোভাবেই তাকে মেরে ফেলবে এমনভাবে যদি তার সম্মতি আদায় করার চেষ্টা করা হয় অথবা চেষ্টা করে, এই ধরনের সম্মতি কিন্তু আবার আইনের দৃষ্টিতে সম্মতি বা কনসেন্ট নয়। এটা হচ্ছে ফোর্সফুল কনসেন্ট। ফোর্সফুল কনসেন্ট আইনের দৃষ্টিতে কখনো কনসেন্ট নয়। এই কনসেন্ট থাকলেও সেটাকে ধর্ষণ হিসাবে সংজ্ঞায়িত করা যাবে, ধর্ষণের আওতায় চলে আসবে বা রেইপের আওতায় চলে আসবে। এখন আমি যেটা বলতে চাচ্ছি যে বিয়ের প্রলোভন দেখিয়ে যদি কেউ কাউকে ধরে নিলাম ধর্ষণ করলো, সেটা তো একদিন হবে। বারবার যদি হয় একই জিনিস, তখন সেটা একটা জেনারেল সেন্স বা কমন সেন্স। আইন কি? আইন হচ্ছে কমন সেন্স। কমন সেন্সেও বোঝা যায় যে এটা তখন ধর্ষণ থাকে না, তাতে সম্মতি থাকে, কোনো ফোর্সফুল কনসেন্ট থাকে না। একটা বলতে পারে যে ভুল বুঝাইয়া ফুসলিয়ে, তো আপনি তো সাবালক, আপনি তো নাবালক নন, আপনাকে ফুসলাবে কি করে? আপনি দৃঢ়চিত্তের মানুষ হন, মানসিকভাবে শক্ত হন। আপনাকে তো আপনার অভিভাবক বলে দেয়নি যে তুমি কারোর সাথে সম্পর্ক করে কেউ যদি তোমাকে প্রলোভন দেয় বিয়ে করবে, তাহলে তুমি তার সাথে যৌন মিলন করো বা দৈহিক মিলন করো। সেটা কি কোনো গার্ডিয়ান বলে দেয় কাউকে? তাহলে আপনার অভিভাবক আপনার বিয়ের দায়িত্ব নিবে অথবা আপনিই নেবেন, কিন্তু সেই ক্ষেত্রে প্রিকন্ডিশন তো এটা হওয়া উচিত নয় যে আগে দৈহিক মিলন পরে বিয়ে হবে। বিয়ের পরে তো দৈহিক মিলনের বিষয় চলে আসছে। তাহলে আপনারা ভুল করে এই কাজটা কেন করেন? এটা করতে যান কেন? যদি জোর করে যদি আপনাকে সে এটা করতে বাধ্য করে, তাৎক্ষণিকভাবে প্রতিবাদ করে আপনি মামলা করে দিবেন, সেটা হচ্ছে ধর্ষণ। আর যদি আপনার কনসেন্ট থাকে যে সে বলছে যে ঠিক আছে আমরা বিয়ে করে ফেলবো, আর কিছুদিন পরে চাকরি পাবো, এই করব, বিভিন্ন রকম প্রলোভন দেখিয়ে আপনাকে যদি এই ধরনের কোনো রকম করে, তাহলে সেটাতে আপনার প্রলুব্ধ কেন হবেন? আপনাকে কি কেউ বলেছে? আইন কি আপনাকে বলে দিয়েছে যে কেউ যদি আপনাকে বিয়ের প্রলোভন দেয় তাহলে আপনি বিয়ের আগেই তার সাথে যৌন মিলন করবেন, দৈহিক মিলন করবেন? সেটা কি আইনে অ্যালাউ করা আছে? সেটাও তো অ্যালাউ নেই, করা নেই। তাহলে আপনারা সেটা কেন করবেন? সেটা হচ্ছে আমার একটা প্রশ্ন, একজন সাধারণ মানুষ হিসেবে মনে করেন। এটা আপনাদের নিজেদেরকে সচেতন হতে হবে।
যদি এরকম পারস্পরিক সম্পর্কের মধ্য থেকে যদি কেউ জোর করে আপনাকে এটাতে বাধ্য করে ফেলে, হয়তো সেটা করবে একদিন, আর একদিন করে ফেললেও আইনগত প্রতিকার আপনি তাৎক্ষণিকভাবে নিয়ে নেবেন। আর যদি একদিন করার পরে আপনি হেবিচুয়ালি তার সাথে মেলামেশায় লিপ্ত হয়ে যান বিয়ের প্রলোভনের কারণে, তাহলে সেটা তো আর তখন র্যাপ থাকে না। যখন সম্পর্ক ভেঙে যায় তখন বলেন যে র্যাপ, এই অভিযোগ নিয়ে আদালতে মামলা দায়ের করেন বা থানায় মামলা দায়ের করেন, কিন্তু আদৌ কি সেটা র্যাপের সংখ্যায় পড়ে? এই বিষয়টার ইনার সিগনিফিকেন্স বা ইন্টারপ্রিটেশন কিন্তু জটিল। যখন উচ্চ আদালতে মামলাগুলো চলে যায় তখন কিন্তু আমরা সেই বিষয়গুলো কিন্তু আদালতে নজির হিসাবে নিয়ে আসি, এবং দেশি বিদেশি অনেক জাজমেন্ট আছে যেগুলোকে আমরা ইন্টারপ্রিট করে সেই জিনিসগুলোকে উপস্থাপন করলে আদালত সেইগুলো কিন্তু মামলাগুলো কিন্তু অনেক ক্ষেত্রেই খারিজ হয়ে যায়। আসামি কিন্তু এখান থেকে খালাস পেয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রেই। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার সুপ্রিম কোর্ট কিন্তু এ ধরনের অনেক সিদ্ধান্ত দিয়েছেন, যে সিদ্ধান্তগুলো আসলে এরকম আসছে যে বিয়ের প্রলোভনে অথবা বন্ধুত্বের প্রলোভনে কেউ যদি কারোর সাথে কোনো রকম সেক্সুয়াল ইন্টারকোর্স করে, তাহলে সেই ক্ষেত্রে সেটা কখনো রেপ বা দর্শন হিসাবে গণ্য হবে না। এটা ইন্ডিয়ান সুপ্রিম কোর্টে কিন্তু জাজমেন্ট অলরেডি আছে। তো এটাই বলতে চাচ্ছি যে এখানে আমাদের দেশে যে অ্যাভারেজে যে মামলাগুলো হচ্ছে, সম্পর্ক করার পরে অথবা বিয়ের প্রলোভন দেখিয়ে আমাকে দর্শন করেছে, বিয়ের প্রলোভন দেখিয়ে দর্শন সর্বোচ্চ একবার হতে পারে, রিপিটেডলি হতে পারে না, হ্যাবিচুয়ালি হতে পারে না। আপনি তো সতর্ক হয়ে যাওয়ার কথা। আপনি প্রলুব্ধ হবেন কেন, এটা তো আমার প্রশ্ন। আপনার তো এই ধরনের কোনো দায় ঠেকে নাই যে আপনি তাকে আগে আপনার সর্বস্ব বিলিয়ে দিয়ে তারপর তাকে বিয়েতে রাজি করাতে হবে, এমন তো নয়। বিয়ের পরে তো হবে এই কাজটা। বিয়ের পরের কাজটা আগে করেন কেন? যেই কাজটা বিয়ে করার পরবর্তীতে হওয়ার কথা, সেটা যখন আগে করবেন তখন সেটার জন্য লায়াবিলিটি আপনার। ফর এক্সাম্পল, আপনার হাতে একটা কয়েন আছে, এই কয়েনটাকে যদি আপনি মুট করে রাখেন আর আপনার বন্ধুর সাথে যদি আপনি চলাফেরা করেন, আপনি যদি মুট থেকে যদি এই কয়েনটা তাকে না দেন, সে কি আপনার কাছ থেকে এটা নিয়ে নিতে পারবে? আপনাকে তাকে দিতে হবে কয়েনটা। সে আপনাকে এই নিয়ে বিনিয়ে অনেক কৌশল করলো, কিন্তু আপনি এটা দিলেন না, এই কয়েনটা। সে কোনোভাবে যদি আপনার কাছ থেকে কয়েনটা না নিতে পারে ইনিয়ে বিনিয়ে, তাহলে ধরে নেওয়া যায় যত ইনিয়ে বিনিয়ে আপনাকে প্রলুব্ধ করুক না কেন, আপনি যদি দৃঢ়চিত্তের হন, তাহলে অবশ্যই আপনার যেই মূল্যবান সম্পদ, আপনার যেই বিষয়, সেটা আপনার মাঝে থাকবে এবং আপনি সেটা বিলিয়ে দিবেন না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। সাবধানে থাকবেন।